আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত। ক্লাস পরিচালনায় আমি আরিফ সরকার, প্রভাষক রসায়ন, পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। তো একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অবগতির জন্য জানাচ্ছি যে তোমাদের এখন ক্লাস হবে এবং ক্লাসের আমাদের তৃতীয় অধ্যায় নিয়ে মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন নিয়ে আমরা অনেকগুলি ক্লাস করেছি আমি। তো আজকে তোমাদের সাথে আমার ক্লাস হবে প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রে যেটা প্রথম অধ্যায়, চ্যাপ্টারের নাম হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। তাহলে আজকে ক্লাসের মধ্যে এই ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারের দিক নির্দেশনা ইনশাল্লাহ আমি তোমাদের পুরা ক্লাসের মধ্যে এই চ্যাপ্টার ভিত্তিক সব ধরনেরই বিষয়গুলো কিছু না কিছু আলোচনা করার চেষ্টা করব, যা কিনা তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো আমি আশা করি এই চ্যাপ্টার ভিত্তিক যত প্রশ্নে আসবে না কেন তোমরা সহজে ইনশাল্লাহ উত্তর দিতে পারবে। তা আসলে প্রথমে যে আসলে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, যে ল্যাবরেটরিটা আসলে কি, ল্যাবরেটরি তারপরে নিরাপদ তারপর হচ্ছে ব্যবহার। ল্যাবরেটরি জিনিসটাকে আমরা কাকে বলি? ল্যাবরেটরি অর্থাৎ গবেষণাগার, যদি আমরা এটাকে বলি গবেষণাগার, অর্থাৎ যেখানে আমরা পরীক্ষা নিরীক্ষা করি সেটাকে বলা হয় ল্যাবরেটরি। সুতরাং এই পরীক্ষণ এবং নিরীক্ষণের জন্য আমাদের ল্যাবরেটরি অবশ্যই কি থাকতে হবে? নিরাপদ থাকতে হবে। এবং সেটা আবার কি করতে হবে? ব্যবহারের ক্ষেত্রে সেটা অবশ্যই যেন নিরাপত্তা সবার জন্য হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই ল্যাবরেটরি আমাদের কেমিস্ট্রিতে 85% হচ্ছে প্র্যাকটিক্যালি জিনিস, আর থিওরিটিক্যালি অনলি কেউ বলে 8%, কেউ বলে 15%, কেউ বলে 10%। এটা নিয়ে একটা কন্ট্রাডিকশন বা সাংঘর্ষিক একটা বিষয় কাজ করে। তো যাই হোক, ওভারঅল যেটা আমার আমার যেটা অভিমত যে আমাদের কেমিস্ট্রিতে প্র্যাকটিক্যালির অংশটাই হচ্ছে কি বেশি, থিওরিটিক্যালের মানে পার্টটা হচ্ছে একটু কম। এখন আমাদের অবশ্যই গবেষণা নির্ভর এবং পরীক্ষণ নির্ভর একটা আমাদের জ্ঞান থাকতে হবে কেমিস্ট্রিতে। আর বিশেষ করে কেমিস্ট্রি ল্যাবে যদি আমরা জ্ঞানহীন বা আমরা যদি পূর্ব প্রস্তুতি বা পূর্ব পরিকল্পনা বা পূর্ব তার জ্ঞান যদি আমাদের না থাকে তাহলে কিন্তু আমরা ল্যাবের মধ্যে কাজ করতে পারবো না, আমাদের পরীক্ষার মধ্যে অনেক ভুল ত্রুটি চলে আসবে। আর বিশেষ করে শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে আমি আরেকটা কথা বলছি, যা হচ্ছে আমাদের কেমিস্ট্রিতে যে প্র্যাকটিক্যাল কিন্তু খুবই সূক্ষ্ম নির্ভর, এই মান নির্ভর প্র্যাকটিক্যালগুলি আমাদের আসে। যেমন একটা হচ্ছে টাইট্রেশন, তৃতীয় পত্রে আসে, প্রথম পত্রে আসে আমাদের সল্ট অ্যানালাইসিস। এখন এই যে টাইট্রেশন বা সল্ট অ্যানালাইসিস, এগুলি আমি ইচ্ছা করলেই আমি এগুলি শনাক্ত করতে পারবো না, কিংবা টাইট্রেশনের যে মানটা সেটা আমি ইচ্ছা করলেই আমার যে ভ্যালুটা আসবে সেটা যদি আমি স্যারদেরকে বলি সেটা কিন্তু হবে না। কেন? তোমার পরীক্ষার পূর্বে আমরা যারা শিক্ষকরা আছি তারা কি করি, এই টাইট্রেশনের যে ভ্যালু তার যে মানটা আমরা পূর্বে নির্ণয় করে রাখি, যে এখানে টাইট্রেশনের মানটা কতর মধ্যে নির্দেশকের উপস্থিতিতে কালার চেঞ্জ করবে সেটা আমাদের পূর্ব থেকে জানা থাকে। এখন যদি একটা টাইট্রেশনের মান আসলো ধরো যে 7.5, কিন্তু তোমার টাইট্রেশনের ভ্যালু আসলো 8, সেখানে কিন্তু তুমি মার্কস পাওয়া তুমি 0। তার মানে আমরা ইচ্ছা করলে রিয়েজেন্ট একটু বেশি নিতে পারবো না, ইচ্ছা করলে আমরা রিয়েজেন্ট কি করতে পারবো না? কম নিতে পারবো না। অর্থাৎ যতটুক বলা আছে আমাদের ঠিক ততটুকুই নিতে হবে। ধরো তোমাদের টাইট্রেশনের জন্য আমি বললাম যে 5 ml সোডিয়াম কার্বনেট, 5 ml সোডিয়াম কার্বনেট আমি বললাম। তাহলে এখন 5 ml সোডিয়াম কার্বনেট যে বলার কারণে 5 ml সোডিয়াম কার্বনেট, এখানে বলা আছে 5 ml। আমরা পিপেট দিয়ে সরবরাহকৃত যে দ্রবণ সোডিয়াম কার্বনেটের সেখান থেকে আমরা 5 ml নিব। এখানে এরকম না যে আমরা ইচ্ছা করলে এখানে 6 ml বা 5.5 ml বা 5.8 ml, এরকম তা না। তোমরা জানো যে পৃষ্ঠটানের কারণে এখানে একটা পৃষ্ঠতল সৃষ্টি হয় পানির ক্ষেত্রে এরকম। তাহলে এই যে 5 ml, ধর এখানে 5 ml, 5 ml একটা পিপেট দিয়ে ঠিক ততটুকু নিতে হবে যতটুকু এখানে আমাদের চোখের রেঞ্জটা, পানির যে তার যে পৃষ্ঠতলের কারণে তার নিচের যে তলটা তার এখানে পানির তলের সাথে আমরা দেখবো, দেখার পরে যদি দেখি যে না সেটা 5 ml হয়েছে তখন সেটা আমরা নিতে পারবো।
এরকম না, তুমি যদি 1 ml বেশি নাও সেখানে কিন্তু আমাদের রিয়েজেন্ট বেশি লাগবে, সেখানে কিন্তু মান আর মিলবে না। বা তুমি যদি এখানে 0.5 ml কম নাও, তাহলে সেখান থেকে যে টাইট্রেশনের জন্য আমরা যে অ্যাসিড নিব তার পরিমাণটা কিন্তু সেখানে কম লাগতেছে, তো সেখানে কিন্তু মান তোমার মিলবে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে কেমিস্ট্রির যখন আমরা পরীক্ষা নিরীক্ষা করব বা ব্যবহারিকে কাজ করব, তখন অবশ্যই এই ব্যাপারে আমাদের ভালো ধারণা থাকতে হবে। এবং বিশেষ করে আমাদের ল্যাবের মধ্যে আমাদের অনেক বিপজ্জনক জিনিস থাকতে পারে, যেগুলো আমাদের কিছু আছে ক্ষত সৃষ্টিকারী, কিছু আছে যা আমাদের দেহের মধ্যে যে এগুলি চেতনানাশক। যে তুমি হঠাৎ করে ধরে নাও তুমি হাঁটতেছ, তুমি ল্যাবের মধ্যে আসো, কিন্তু একটা লিকুইড জাতীয় একটা তরল পদার্থ তুমি দেখতেছো, তুমি হঠাৎ করে তুমি স্যারকে জিজ্ঞেস করো না যে স্যার এটা এর মধ্যে কি আছে, তুমি তার গ্রানটা নিলা, কিন্তু সেটা হয়ে গেছে ক্লোরোফর্ম, যা দিয়ে আমরা কোনো প্র্যাকটিক্যালের জন্য যদি কোনো প্রাণী নির্ভর কোনো কাজ করি, প্রাণীকে যেমন ব্যাঙ যারা পরীক্ষা করে ব্যাঙ কাটে, তো এদের ক্ষেত্রে ক্লোরোফর্ম দিয়ে তাকে কি করতে হয়, অজ্ঞান করতে হয়। তো এখন তুমি যদি সেখানে গ্রানটা নেও, দেখবা যে তুমি সাথে সাথে পড়ে গেছো স্যারকে না বলার কারণে। কিংবা এমন হবে সোডিয়ামকে নিয়ে আমরা কাজ করতেছি, তোমরা জানো যে সোডিয়ামটা থাকে কেরোসিনের নিচে। কেন? সোডিয়াম এত তীব্র যে সে বাতাসের অক্সিজেনের সাথে আগুন ধরে যায়। এবং আমাদের ল্যাবে সোডিয়াম আছে, তোমরা দেখবে যে সোডিয়ামটা হচ্ছে এরকম একটা খণ্ড আকৃতির, এরকম খণ্ড এদের এক একটা অনেক অনেক দাম। এগুলো আমাদের ল্যাবে আমরা 5টা খণ্ড আনছি যে 500 টাকা এক একটা খণ্ড, এরকম ভাবে তোমার এক একটা খণ্ড এগুলি কেরোসিনের নিচে রাখা হয়। এগুলি কেরোসিনের নিচে কেন? কেরোসিনের নিচে বায়ুর সরাসরি অনুপস্থিতিতে তারা থাকে। তারা যদি বাতাসের উপস্থিতি পায় তাহলে তারা সাথে সাথে কি করে ফেলবে, বিক্রিয়া করে ফেলবে। এবং সোডিয়াম এরা মানে এত তীব্র যে সে বাতাসের সাথে মানে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমরা যদি লেসাইন টেস্ট করি, আমরা দেখবো যে সোডিয়ামের দানা আমাদের প্রয়োজন হয়। সেখানে যদি আমরা একটু বড় দানা নিই, তাহলে সেক্ষেত্রে আমরা দেবো সেখানে স্পার্কিং, আগুন ধরে দেওয়ার সম্ভাবনা আছে সেখানে। যদি আমরা একটা চিমটা দিয়ে, আমরা একটা কেচি দিয়ে, আমরা চাকু দিয়ে কি করলাম, এই কেরোসিনের নিচে সোডিয়ামের দানাগুলি আছে, আমরা একটু কেটে তারপর আমরা একটা চিমটা দিয়ে সেটা আমরা টেস্ট টিউবে, আমরা গলন নলে আমরা নিলাম, টেস্ট টিউবে নিলাম। নেওয়ার কারণে যদি আমরা তখন হিট দিই, তখন দেখা যাবে এই সোডিয়াম কি করবে, যে একটু একটু বেশি ছোট দানার পরিবর্তে বড় দানা নিলে সেটা একদম এই আগুন ধরে সেটা হঠাৎ করে এক জায়গা থেকে আরেক জায়গায় সেটা মানে একদম যে সোডিয়ামের দানাটা যে অন্যের গায়ে লাগতে পারে এরকম অবস্থা। তো সেখানে কি করতে হবে, শিক্ষককে জিজ্ঞেস করে যে স্যার আমরা এখানে সোডিয়ামের দানাটা কতটুক নিব, তো সেখানে স্যার বলে দিবে যে এতটুক পরিমাণ তোমরা নাও। বিনিময়ে স্যারকে বলে যে স্যার আপনি কেটে দেন, তো স্যার কেটে দিলে তোমরা সেটা চিমটা দিয়ে ধরে তোমাদের যে প্রয়োজনীয় কাজটা তোমরা সেটা করে নিলে। এখন তোমরা যদি ফেনলের জাতক তৈরি করলা, মনে করো যে তুমি একটা ফেনলের 2,4,6 টাইনাইট্রো ফেনল তুমি তৈরি করবে, তো সেই ক্ষেত্রে কি হইতে পারে ফেনল। তো ফেনলের জাতক তৈরি করার জন্য তোমরা জানো যে ফেনলের যে নাইট্রেশন, তো নাইট্রেশনের ক্ষেত্রে আমাদের সালফুরিক অ্যাসিডও প্রয়োজন পড়ে, নাইট্রিক অ্যাসিডও সেখানে প্রয়োজন পড়ে। তাহলে এখানে আমরা প্রথমে সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে আমরা নাইট্রিক অ্যাসিডটা যোগ করব। তাহলে আমরা যদি প্রথমে এখানে সালফুরিক অ্যাসিডটা যোগ করি, তাহলে দেখা যাবে যে এই সালফুরিক অ্যাসিডটা যোগ করার সাথে সাথে যদি আমরা নাইট্রিক অ্যাসিডটা যোগ করে ফেলি, তাহলে সেখানে দেখা যাবে যে সেটা কি হয়ে গেছে, তার যে কনিক্যাল ফ্লাক্সের যে গুলতলা আছে, কনিক্যাল ফ্লাক্সে যে সেখানে যে এই টেস্ট টিউবের যে নিচতলা আছে, যে সালফুরিক অ্যাসিডের সাথে সাথে যদি আমরা সালফুরিক অ্যাসিডের সাথে আমরা যোগ করলাম, যদি সাথে সাথে নাইট্রিক অ্যাসিডটা যোগ করে ফেলি, যে আমরা যখন অনার্সে পড়ি ভার্সিটিতে তখন আমরা দেখছি যে সালফুরিক অ্যাসিডের সাথে নাইট্রিক অ্যাসিড যোগ করার সাথে সাথে তলাটা কি হয়ে গেছে, সাথে সাথে সেখানে এই তলাটা ফেটে গেছে। তার মানে আমি যে নাইট্রেশনের ক্ষেত্রে সালফুরিক অ্যাসিডের সাথে নাইট্রিক অ্যাসিড যোগ করব, সেটা আবার নিয়ম আছে। সেটা কি নিয়ম, যে আমি সালফুরিক অ্যাসিড যোগ করলাম দ্রবণের মধ্যে, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে যখন আমি নাইট্রিক অ্যাসিডটা যোগ করব, সেটা যোগ করতে হবে গা ঘেঁষে যোগ করতে হবে, যে টেস্ট টিউবের গা ঘেঁষে গ্লাস রড দিয়ে বা আমরা যদি পিপেট দিয়ে, যে আমরা যখন যোগটা করব তখন একদম গা ঘেঁষে আমরা অল্প মাত্রায় যোগ করা শুরু করব। হঠাৎ করে এরকম আমি বেশি পরিমাণ দ্রবণ যোগ করে ফেললাম, সাথে সাথে এরা বিক্রিয়া করে সেখানে
মানে তীব্রভাবে সেখানে কি হইতে পারে, আগুন ধরে যেতে পারে। এই কারণে সেখানে আমাকে অল্প মাত্রায় ঘা ঘেঁষে অল্প অল্প করে নাইট্রিক অ্যাসিড যোগ করতে হবে। এখন আমি একটা কাঁচের পাত্রের মধ্যে তাপ দিতেছি, এখন তাপ দেওয়ার কৌশল আমি জানি না, তো সেখানে এমন হইতে পারে হঠাৎ করে সেখানে দুর্ঘটনা ঘটতে পারে। কিংবা একটা গ্লাস, একটা কাঁচ আমি কাটতেছি, কিন্তু কাঁচ কাটার যে নিয়ম সেখানে তুমি স্যারের কাছ থেকে জিজ্ঞেস করলে না, তুমি হঠাৎ করে তুমি কাটছো, হঠাৎ করে তোমার হাত কেটে গেছে। বা আমরা বললাম এখন অত্যাধুনিক আমাদের পিপেট বের হয়েছে, যেটা পাম্পিং এর সাহায্যে আমরা ওই রকম আমাদের মুখ দিয়ে নিতে হয় না। তো অনেক 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 পিপেট আছে যেগুলি মুখের দ্বারা কি করতে হয়, দ্রবণ একটা থেকে আরেকটাতে ট্রান্সফার করতে হয়। সেই ক্ষেত্রে খুব সাবধানে, যেন নাকি সেটা আবার তোমার মুখের ভিতরে না চলে যায়। কিংবা একটা এসিড থাকতে পারে, তোমার গায়ে তোমার এসিড পড়তে পারে, হঠাৎ করে ল্যাবের মধ্যে আগুন ধরে যেতে পারে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে পারো তোমরা। কিংবা এরকম হইতে পারে শিক্ষার্থীরা, তোমরা ক্লাসে গেলা কিন্তু তোমাদের জামা ছিল ঢিলাঢালা জামা, বুনসেন বার্নারে আগুন জ্বলতেছে, বা ছাত্ররা তোমরা একটু অন্যদিকে মানে আনমনা থাকলে দেখবে যে সেখানে তোমাদের আগুন ধরে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে ল্যাবে ঢোকার জন্য আমাদের একটা প্রিপারেশন, একটা পূর্ব প্রস্তুতি এবং পূর্ব ধারণা, এবং সেই ল্যাবের সমস্ত রিয়েজেন্টের ব্যাপারে আমাদের ভালো স্বচ্ছ ধারণা নিয়ে তারপরে ল্যাবের কাজ করতে হবে, আমাদের এই গবেষণাগারের কাজ করতে হবে, তার মানে এখন যদি আমাদের যেখানে ল্যাবটা থাকবে সেটা হওয়া চাই একটু যেন বাতাস আসতে পারে সেখানে, বা একটু খোলামেলা জায়গা, বা যেখানে যেন আমাদের পর্যাপ্ত জায়গা থাকে, যেন আমাদের ইন এবং আউট সেখানে যেন আমাদের কি হয়, আমাদের সবাই যেন একসাথে না বের হয়ে সেখানে যেন আমরা সবাই মানে সবাই পাশাপাশি মানে একসাথে মিলে ওই রকম তা না, একটু গ্যাপে গ্যাপে আমরা যেন সবাই, বা দুইটা মানে আউট হওয়ার জন্য ইচ্ছা করলে মানে দুইটা দলা থাকলেও ভালো হয়। কিংবা হঠাৎ করে যেন আগুন লেগে গেলে আমাদের কি করণীয়, হঠাৎ করে আমাদের হাত কেটে গেলে কি করণীয়, বা হঠাৎ করে আমাদের এই যে ল্যাবের কোন উপাদানের মধ্যে আগুন ধরে গেছে তখন আমরা কি করব, বা একটা শিক্ষার্থী অ্যাসিড খেয়ে ফেললো তার পরবর্তী করণীয় কি, বা একটা শিক্ষার্থী ক্ষার খেয়ে ফেললো তার পরবর্তী করণীয় কি, এই সমস্ত জিনিসগুলো আমাদের কি থাকতে হবে, সব সময় ভালো ক্লিয়ার কনসেপ্ট একটা ধারণা নিয়ে আমাদের ল্যাবে কাজ করতে হবে। আর এখানে ল্যাবে কাজ করার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল, আমাদের কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল খুবই সহজ, কিন্তু সেখানে জাস্ট শুধু একটু সচেতনতা দরকার এবং তোমাদের জানার বা তোমার একটু ইচ্ছাটা শুধু দরকার, আর কিছু না। আমাদের পাঁচরুখী আনোয়ারা কলেজে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে বিশেষ করে আমি কেমিস্ট্রিতে তোমাদের অনেক হেল্প করার চেষ্টা করি, এবং তোমরা দেখো যারা অন্যান্য বিগত ইয়ারে যারা আমাদের শিক্ষার্থীরা চলে গেছে, এরা কিন্তু সবাই যে বিভিন্ন জায়গাতে আমাদের বাচ্চারা যখন পরীক্ষা দেয় তখন সেখানে টাইট্রেশন, এক ইয়ারের ঘটনা যে টাইট্রেশন বলছে যে আমাদের ছেলেদের যে তোমরা টাইট্রেশন করে নিয়ে আসো, তো 3 মিনিটে ছেলেরা তার টাইট্রেশন করে নিয়ে গেছে। তো এক সাল বলতেছে এটা কোন কলেজ, পাঁচরুখী কলেজ, যারা মানে এত দ্রুত এই কাজটা করতে পারছো, এদেরকে এরকম ভাবে আমি বলে দিছি, দেখো টাইট্রেশনের ক্ষেত্রে এইভাবে তোমরা নিয়মটা ফলো করো, দেখবে তোমরা সহজে তোমরা পারতেছো। এই কারণে আমরা যদি ল্যাবে কাজ করতে যাই, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার আমরা শিখতে চাই, তাহলে আমাদের এই যে ক্লাসটা খুবই অতীব জরুরি, সেখানে আমাদের কি কি থাকতে হবে, ধারণা থাকতে হবে, সবগুলো বিষয় আমাদের জানা দরকার। প্রথমে আমি যেটা বলবো, আমাদের ল্যাবে ঢোকার পুরো মুহূর্তে আমাদের অ্যাফরন পরিধান করা দরকার। এখন এমন হইতে পারে একটা অ্যাসিডের বা আমাদের কোনো বিষাক্ত উপাদান বা আমাদের গায়ে লাগতে পারে, এবং তখন আমরা কি করব, যেন অ্যাফরন থাকলে সেটা আমাদের অ্যাফরনের মধ্যে যেন পড়ে, সেটা যেন আমাদের জামাতে না পড়ে। এই কারণে আমাদের অবশ্যই প্রথম উচিত হচ্ছে অ্যাফরন পরিধান করা। তারপর আমাদের কি করতে হবে, হাতে গ্লাভস পরতে হবে। আমরা রিয়েজেন্ট দেখতেছি, আমি হাতে নিলাম, সেটা হতে পারে ক্ষয়কারী পদার্থ, হাতকে ক্ষয় করে ফেলতে পারে। বা তোমরা দেখতেছো যে এটা সাদা খাবার লবণের মতো মনে হচ্ছে, কিন্তু না, সেটা তোমার হাতে নেওয়ার কারণে তোমার হাতে ক্ষতি হইতে পারে। এই কারণে সেটা কি করবো, আমরা গ্লাভস পরিধান করে আমরা ল্যাবে প্রবেশ করব। আমরা গ্লাভস পরিধান করে আমরা কি করব, ল্যাবে প্রবেশ করব। তারপরে আমরা কি করতে পারি, আমরা গগলস পরে নিতে পারি, আমরা সেফটি গগলস সেটা আমরা পরে নিব। কেন, আমরা একটা রিয়েজেন্ট উপর থেকে নামাইতেছি, সাডেনলি সেটা আমার চোখে পড়তে পারে, কিংবা আমি একটা কাজ করতে পারি, হঠাৎ করে ভাম্পিং হয়ে সেটা আমার চোখে যে লাগতে পারে। তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে, যে যদি একটা গগলস থাকে তাহলে সেটা আমার জন্য খুবই ভালো। কেন ভালো, যে সেটা আমার চোখে না লেগে সেটা আমার গগলসে লাগবে। আমি মাস্ক পরিধান করব, কোনো ঝাঁঝালু গন্ধ থাকতে পারে, বিষাক্ত গন্ধ থাকতে পারে, সেটার জন্য আমার
নাসারন্ধ্র দিয়ে বা নাক দিয়ে যেন সেটা আমার হিউম্যান বডিতে কোনো ইফেক্ট না করতে পারে। এখন সেক্ষেত্রে আমরা অবশ্যই কি করবো, মাস্ক পরিধান করব। এ হচ্ছে আমাদের ড্রেস আপের ক্ষেত্রে বা আমাদের ব্যবহার্য যে জিনিসগুলি সেগুলি আমাদের থাকতে হবে। আর বিশেষ করে আমরা যেখানে ল্যাবে কাজ করতেছি সেখানে আমাদের পানির ব্যবস্থা থাকতে হবে, বা আমাদের সব সময় যেহেতু আমাদের বিভিন্ন পদার্থগুলি আমাদের দ্রুত যন্ত্রপাতিগুলি আমাদের পরিষ্কার করতে হয়, সেখানে আমাদের কি করতে হবে, যেগুলি ভালো করে সুন্দর করে ক্লিনিক মিক্সচার দিয়ে ধৌত করতে হবে। এর কারণে যেন অবশ্যই আমাদের কি থাকতে হয়, সেখানে আমাদের জন্য পানির সুব্যবস্থা থাকতে হয় একটা। আরেকটা হচ্ছে আমাদের সেখানে যেন বুনসেন বার্নার বা গ্যাসের ব্যবস্থা থাকা যায়, যেহেতু আমাদের অনেক ক্ষেত্রে মানে হিট দিতে হয়, তাপ দিতে হয়। তাহলে সেই ক্ষেত্রে কি, যদি নাকি আমাদের একটা সেখানে মানে গ্যাসের একটা ব্যবস্থা হলে আমাদের জন্য কি হয়, ভালো হয়, আমাদের ল্যাবে কাজ করা আমাদের জন্য সহজ হবে। বুনসেন বার্নার যদি আমাদের থাকে আর কি, তো সেখানে আমাদের এটা চিন্তা ভাবনা করতে হবে। আর ওভারঅল আমাদের সেখানে অবশ্যই কিন্তু ফার্স্ট এইড বক্স থাকতে হবে। তাকে কি বলা হয়, ফার্স্ট এইড বক্স। ফার্স্ট এইড বক্স কি, যে আমাদের যে প্রাথমিক নিরাপত্তার জন্য যে চিকিৎসার যে সরঞ্জাম সেটাকে বলা হয় ফার্স্ট এইড বক্স। যেমন সেখানে ব্যান্ডেজ থাকতে পারে, সেখানে অ্যান্টিসেপটিক ক্রিম থাকতে পারে, বার্নল ক্রিম থাকতে পারে। তারপর সেখানে আমাদের প্রয়োজনীয় যে সমস্ত বিষয়গুলো আমাদের দরকার, যে হাত কেটে গেল সেখান থেকে যেন আমরা ওই ইয়েটা বের করে, কাজটা বের করে যেখানে আমরা অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে দিতে পারি, কোথাও পুড়ে গেল সেখানে বার্নল ক্রিম দিতে পারি। এরকম ফার্স্ট এইড বক্সটা আমাদের সবসময় কি থাকতে হবে। বা এখন আমাদের সেখানে অগ্নি নির্বাপক যন্ত্র থাকা আমাদের জন্য অবশ্যই ভালো হবে। যদি ল্যাবের মধ্যে আগুন ধরে যায়, তাহলে সেখানে আমাদের হঠাৎ করে কোনো যদি শর্ট সার্কিট আগুন ধরে যায়, তাহলে সেখানে আমরা অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে সেখানে আগুন নিবানোর চেষ্টা করব। কিংবা এমন হইতে পারে আমাদের যে বেঞ্চের মধ্যে আগুন লেগে যেতে পারে, তখন আমরা সেখানে কি করব, বালি যোগ করে সেই আলোটা আমরা সেই আগুনটা আমরা নিভিয়ে দেব। বালু যদি আমরা কোথাও দিই সেখানে কিন্তু আগুন নিভে যায়। সেখানে ব্ল্যাঙ্কেট মানে কম্বল আছে, একটা অগ্নি নির্বাপক কম্বল আছে, হঠাৎ করে কারো শরীরে যদি আগুন লেগে যায়, তাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরে সে মাটিতে গড়াগড়ি করবে, তখন তা আগুন তার নিভে যাবে। এখন এই যে আমি তোমাদের সাথে আলোচনাগুলি করলাম, এই বিষয়গুলি আমাদের কিন্তু পরীক্ষাতে আসবে। কি আসবে, যে ল্যাবরেটরির নিরাপত্তা ব্যবহারের ক্ষেত্রে আমাদের কি কি করণীয়। তো সেখানে আমাদের অবশ্যই একটা ভালো ধারণা থাকতে হবে, বিশেষ করে যন্ত্রপাতির ব্যাপারে এবং রিয়েজেন্ট বিকারকের ব্যাপারে আমরা কি যোগ করতেছি। এবং তোমরা আরেকটা বিষয় তোমাদের আমি জানাচ্ছি, তা হচ্ছে যে রিয়েজেন্টগুলো কিন্তু অনেক দামি। যে সমস্ত রিয়েজেন্টগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে অনেক দামি। আমাদের যে রিয়েজেন্টগুলি যে আমরা ব্যবহার করি, এই রিয়েজেন্টগুলি কিন্তু অনেক রিয়েজেন্ট আছে, এগুলি অনেক দামি রিয়েজেন্ট। তো সেগুলি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আমরা সেটা রাসায়নিক দ্রব্যের কি করব, পরিমিত ব্যবহার করব, নট অপরিমিত না। যে আমাদের ল্যাবে পর্যাপ্ত সিলভার নাইট্রেট আছে বা আমাদের ল্যাবে অ্যাসিড আছে, ক্ষার আছে, তাহলে আমরা সমানে ব্যবহার করলাম, ওইরকম তা না। আমরা প্রত্যেকটা রিয়েজেন্ট আমরা কি করব, পরিমিত মাত্রায়, স্বল্প মাত্রায় যোগ করতে হবে আমাদের, যেন রাসায়নিক দ্রব্যের পরিমিত ব্যবহার যেন আমাদের নিশ্চিত করতে পারি আমরা। আবার যেন এরকম না হয়, কেন এই রাসায়নিক দ্রব্যটা কিন্তু আমাদের পরিবেশের মধ্যে এটা চলে যাচ্ছে, আমরা একটা বেশি রিয়েজেন্ট আমরা নিলাম, সেটা কিন্তু আমরা কাজে লাগাইতে পারতেছি না, ওইটা কিন্তু আমরা পরিবেশের মধ্যে ফেলে দিচ্ছি, তো সেটা আবার যে পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতেছে। এই কারণে খুবই অল্প মাত্রায় রাসায়নিক দ্রব্যের পরিমিত ব্যবহার সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যন্ত্রপাতির তাপ দেওয়ার কৌশল, যন্ত্রপাতি ধৌত করার কৌশল, সবগুলো আমাদের কি করতে হবে, এগুলো আমাদের জানতে হবে, এগুলি পদ্ধতিগুলি সব জেনে তারপর আমাদের ল্যাবে প্রবেশ করতে হবে। এখন দেখো আমাদের ল্যাবের মধ্যে যে তুমি যদি কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল শিখতে চাও, তোমাকে প্রথম যে বিষয়টা পাঠতে হবে সেটা হচ্ছে দ্রবণ প্রস্তুতি। দ্রবণ প্রস্তুতি অর্থাৎ যারা দ্রবণ তৈরি করতে পারে না, তারা রসায়ন প্র্যাকটিক্যালে এরা কিছুই পারবে না। এই কারণে আমাদের প্রথম ফার্স্ট যেই নির্দেশনা, ইনস্ট্রাকশন, তা হচ্ছে যে সলিউশন, এই দ্রবণ আমাদের তৈরি করা, অর্থাৎ দ্রবণ প্রস্তুতি আমাদের ভালো ধারণা থাকতে হবে। দ্রবণ কিভাবে আমরা তৈরি করব, মানে দ্রবণের ব্যাপারে যার যত স্বচ্ছ ধারণা থাকবে সে তত বেশি ল্যাবের মধ্যে কাজ করতে পারবে। হয়তোবা উচ্চ মাধ্যমিক লেভেলে আমরা অনেক সলিউশন নিজেরা করে দিই, কিন্তু যখন হায়ার এডুকেশনে তুমি অ্যাডমিটেড হবা, তখন কিন্তু তোমাকে কোনো টিচাররা আর এই দ্রবণ তৈরি করে দিবে না। তখন তোমার
একটা প্র্যাকটিক্যালের যা যা প্রয়োজনীয় নির্ভর সলিউশন তা তোমাকে নিজে তৈরি করে তারপর নিয়ে কাজ করতে হবে। সেখানে কোনো স্যার বা শিক্ষকরা তোমাকে কি করবে না, দ্রবণ তৈরি করে তোমাকে সাপ্লাই দিবে না। কিন্তু আমরা উচ্চ মাধ্যমিক লেভেলে আমরা কি করি, যে আমরা কিছু দ্রবণ তৈরি করে তোমাদেরকে সাপ্লাই দিই, যে তোমরা আমাদের এটা হচ্ছে প্রমাণ দ্রবণ, তোমরা এটা নিয়ে কাজ করো, সেটা আমরা করে দিই। কিন্তু তোমরা হায়ার এডুকেশনের ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এই দ্রবণ সলিউশন কখনোই তুমি তৈরি করতে, তোমাকে তারা তৈরি করে দিবে না। এই স্ট্যান্ডার্ড ভ্যালু বা যে প্রমাণ দ্রবণটা সেটা অবশ্যই তোমাকে নিজে প্রিপারেশন করতে হবে। এই কারণে আমাদের এখনই এই দ্রবণের ব্যাপারে আমাদের একটা ভালো ধারণা সবারই নিতে হবে, যে দ্রবণ তৈরির জন্য আমাদের কি কি জানতে হবে এবং কি কি বুঝতে হবে, সেটা কিন্তু আমাদের খুবই একটা প্রয়োজনীয় একটা টপিক, দ্রবণ প্রস্তুতি। এখন একটা দ্রবণ হওয়ার জন্য মূলত দুই ধরনের পদার্থ দরকার। একটা দ্রবণ হওয়ার জন্য দুই ধরনের পদার্থ দরকার, একটা হচ্ছে দ্রাবক, একটা হচ্ছে দ্রব, যা কিনা উৎপন্ন করে দ্রব। অর্থাৎ দ্রাবক এবং দ্রব, যেমন পানি, চিনি হচ্ছে দ্রবণ। আমি একটা কথা প্রায়ই বলি যে দ্রবণ যেখানে গণমাত্রা সেখানে, দ্রবণ যেখানে গণমাত্রা সেখানে। দ্রাবকের সাথে, দ্রাবক হচ্ছে একটা দুইটা পদার্থের মধ্যে যার পরিমাণটা বেশি হবে সেটা হচ্ছে দ্রাবক, এবং দুইটা পদার্থের মধ্যে যার পরিমাণটা কম হবে সেটা হবে দ্রব। এরা পরস্পর সংমিশ্রিত হলে মিশ্রিত অবস্থায় এই যে এদের মধ্যে মিশ্রণরত অবস্থায় এই যে একটা সলিউশন, যে একটা দ্রবণ তৈরি হবে, যে একটা এদের মধ্যে সমসত্ব মিশ্রণ বা অসমসত্ব মিশ্রণ বা এদের মধ্যে যে অবস্থার সৃষ্টি হবে, সেটাই হচ্ছে আমাদের একটা মানে দ্রবণ তৈরি হলো। অর্থাৎ দ্রাবকের সাথে দ্রব যোগ করলে যা পাওয়া যায় তা হচ্ছে দ্রবণ। সহজ করে, দ্রাবকের সাথে দ্রব যোগ করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে দ্রবণ। দ্রাবকের সাথে আমি দ্রব যোগ করলাম, এর ফলে যা পাইলাম সেটা হচ্ছে কি দ্রবণ। দ্রাবক এবং সাথে দ্রবকে যোগ করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে দ্রবণ। আর দ্রবণের মধ্যে অবশ্যই দ্রবণকে প্রকাশের জন্য দ্রবণের যে রীতি, যে নীতি, যে পদ্ধতি, তা বিভিন্নভাবে এই দ্রবণকে আমরা কি করতে পারি, প্রকাশ করতে পারি। যেমন দ্রবণের প্রকাশের রীতিনীতি যদি আমি বলি, এক নম্বর সেটা হচ্ছে মোলারিটি। অর্থাৎ দ্রবণকে প্রকাশ করা যায় মোলারিটি এককে, মোলারিটির মাধ্যমে। তো মোলারিটি, মোলালিটি, নর্মালিটি এগুলি সবই হচ্ছে গণমাত্রা প্রকাশের রীতি বা নীতি বা পদ্ধতি, আমরা যাই বলি। যে এই দ্রবণ আমরা তৈরি করতে পারি এই পদ্ধতিগুলোতে, মোলারিটি পদ্ধতিতে, নর্মালিটি পদ্ধতিতে, মোলালিটি পদ্ধতিতে আমরা সলিউশন, আমরা দ্রবণ আমরা তৈরি করতে পারবো। তাহলে এখানে আমি ধরে নিলাম আচ্ছা গণমাত্রা, তাহলে দ্রবণ আমি বলছি যে দ্রবণের গণমাত্রা এবং গণমাত্রা এবং ঘনত্ব এটা কিন্তু কাছাকাছি একটা শব্দ, অর্থাৎ ঘনত্বের সাথে গণমাত্রা জড়িত। তো গণমাত্রার সংজ্ঞা যদি আমরা বলি তাহলে বলতে পারি যে প্রতি একক আয়তনে দ্রবীভূত দ্রবের যে মূল সংখ্যা সেটাকে বলা হয় দ্রবণের গণমাত্রা। অর্থাৎ মূল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে গণমাত্রা। অর্থাৎ গণমাত্রা সমান গণমাত্রা S সমান n/b, গণমাত্রা S সমান n/b। তো এই গণমাত্রা S সমান আমরা কি বলতেছি, যে মূল সংখ্যা বাই আয়তন, মূল সংখ্যা বাই আয়তন। অর্থাৎ প্রতি একক আয়তনে আমরা ধরে নিই যদি প্রতি একক আয়তন, যে প্রতি একক আয়তনে দ্রবীভূত দ্রবের যে মূল সংখ্যা তাকে বলা হয় গণমাত্রা। অর্থাৎ মূল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় সেটা হচ্ছে গণমাত্রার মান। তাহলে আমরা যদি ধরে নিলাম এই মূল সংখ্যা n সমান আমরা ধরে নিলাম 1 মোল, আর আয়তন ধরে নিলাম 1 লিটার। অর্থাৎ আয়তন 1 লিটার, n হচ্ছে 1 মোল। তাহলে আমাদের এখানে কি আসে সলিউশনটা, 1 তো 1ই হয়, 1 মোল পার লিটার, তার মানে হচ্ছে 1 মোলার। এটাকে বলা হয় মোলার দ্রবণ বা 1 মোলার, এটাকে বলা হয় প্রমাণ দ্রবণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস ভালোভাবে ক্লিয়ার আইডেন্টিফাই আমি করে দিচ্ছি, এবং তোমাদের সেখানে অবশ্যই ভালো একটা বিষয় তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যে প্রমাণ দ্রবণ কেন। আমরা
যদি কিছু নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে আমাদের পূর্বে একটা মান জানা থাকতে হয়। আমি যদি বলি 1000 গ্রাম, 1000 গ্রাম সমান কত কেজি, তাহলে তুমি বলবা যে 1 কেজি। এটা কেন? এটা পূর্ব থেকে আমাদের জানা আছে, এটা হচ্ছে একটা প্রমাণ মান যে 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। আমি যদি বলি যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, তাহলে তুমি কি বলবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কেন? এটা পূর্ব থেকে এটা আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। কেন? যে কোনো একটা অঙ্ককে আমরা ওই সূত্রের সাথে তুলনা করে তারপর কিন্তু আমরা অঙ্কটা করতে পারি। যদি বলি 1 মিটার সমান কত সেন্টিমিটার, তাহলে তুমি কি বলবে? 100 সেন্টিমিটার। 1 কিলোমিটার সমান কত মিটার, তাহলে তুমি বলবে 1000 মিটার। এই যে রাশিগুলো আমি তোমাদেরকে বললাম যে এগুলি কিন্তু পূর্ব থেকে এগুলো আমরা জানি, যে এই মানগুলো আমাদের জানা আছে। আর বরের ক্ষেত্রে যদি আমরা বর নির্ণয় করতে চাই, এটাকে 1 কেজি, তাহলে এটাকে আমরা কি নিচ থেকে বললে হবে যে আমি একটা ইট নিয়ে বললাম যেটা 1 কেজি পাথর? এটা কিন্তু হবে না, কারণ এটা ইউপ্যাক কর্তৃক আন্তর্জাতিক সংস্থা যারা এটা নিয়ে এসআই বিভিন্ন যে স্বীকৃতিপ্রাপ্ত যে সংস্থাগুলি আছে তারা কি করে, তারা এটা শনাক্ত করে যে এতটুকু হলে সেটা 1 কেজি, বাস এটাই 1 কেজি। অর্থাৎ আমি বললে কিন্তু সেটা সেই পাথরটা 1 কেজি হবে না, সেটা পূর্ব থেকে সবাই মিলে গবেষণা করে যে মানটা বের করছে সেটা হচ্ছে 1 কেজি। তো শুধু বরের ক্ষেত্রে না, সেটা শুধু বর না, সেটা দৈর্ঘ্যের ক্ষেত্রে হইতে পারে, সেটা আয়তনের ক্ষেত্রে হইতে পারে, সেটা ভরের ক্ষেত্রে হইতে পারে, সেটা উচ্চতার ক্ষেত্রে হইতে পারে। আমরা যা কিছুই নির্ণয় করতে চাই তাদের ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা কি থাকে, প্রমাণ, একটা মান জানা থাকে। এখন যদি আমি বলি যে একটা দ্রবণ আমরা তৈরি করতে চাই, তাহলে দ্রবণ তৈরি কখনোই এটা সম্ভব না যদি আমাদের পূর্ব থেকে আমাদের একটা দ্রবণ তৈরি করে আমরা না জানি। অর্থাৎ একটা দ্রবণ আমাদের ঘনমাত্রা জানা থাকতে হবে, তার সাপেক্ষে আমরা আরেকটা দ্রবণ তৈরি করতে হবে। কারণ দ্রবণ কিভাবে তৈরি করতে হবে তার একটা প্রথমে একটা প্রমাণ দ্রবণের একটা রূপরেখা, প্রমাণ দ্রবণের একটা পদ্ধতি আমাদের জানা থাকতে হবে। তা যদি আমি পারি তাহলে তার সাপেক্ষে আমি আরেকটা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে পারব। এখন এই দ্রবণটা মূলত যেটা যেটা বলতেছি আমি বারবার, যে ঘনমাত্রা জানা থাকা যায় এরকম কিছু ঘনমাত্রা আছে। তাহলে যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে বলা হয় প্রমাণ দ্রবণ। তাহলে এই প্রমাণ দ্রবণের ক্ষেত্রে কি বললাম, যে দ্রবণের ঘনমাত্রা জানা আছে তাকে বলা হয় প্রমাণ দ্রবণ। তো সেখানে দুই ধরনের পদার্থ থাকতে পারে, একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। প্রাইমারি পদার্থ আর একটা হচ্ছে সেকেন্ডারি পদার্থ। প্রাইমারি পদার্থ কারা? যে সমস্ত পদার্থগুলোর ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তনীয় থাকে এবং পরিবেশ দ্বারা যারা আক্রান্ত হয় না, এবং এদের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তনীয় এবং তারা পরিবেশ দ্বারা আক্রান্ত হবে না, এরা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আবার কিছু কিছু পদার্থ আছে যাদের ঘনমাত্রা প্রতিনিয়ত পরিবর্তন হয়, যারা বাতাস দ্বারা আক্রান্ত হয়, যাদের ঘনমাত্রা কি থাকে না, স্থির থাকে না, এদেরকে বলা হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে কারা? যারা বাতাস দ্বারা, বায়ু দ্বারা আক্রান্ত হয় না, যাদের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তনীয় থাকে, এরা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড। এখন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো আমাদের বোঝার টেকনিক কি? সকল সি জাতীয় পদার্থ হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড। সকল সি জাতীয় পদার্থ হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড HCl ব্যতীত। সকল সি জাতীয় পদার্থ হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড HCl ব্যতীত। এখন যদি আমি বলি যে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, আমি অক্সালিক অ্যাসিড দিলাম H2C2O4, অক্সালিক অ্যাসিড দেওয়া হলো আর তোমাকে দেওয়া হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই দুইটার মধ্যে কে প্রাইমারি স্ট্যান্ডার্ড? তাহলে সকল সি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তাহলে শুধু HCl ব্যতীত, এটা বাদে সকল সি হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড। তাহলে তোমরা বিনা দ্বিধায় আনসার করবে যে এখানে অক্সালিক অ্যাসিড হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। যদি বলি আমি এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা কি পদার্থ? তাহলে তো তোমরা অবশ্যই বলতে পারবে যে এটা হচ্ছে একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড অর্থাৎ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের চিনার যে উপায় সেটা হচ্ছে সকল সি, অর্থাৎ যদি কোনো যৌগের মধ্যে সি থাকে তাহলে সেটাই হবে যে কি প্রাইমারি স্ট্যান্ডার্ড, শুধু HCl ব্যতীত। যদি আমি এটা লিখি সোডিয়াম কার্বনেট Na2CO3, এটাও কি প্রাইমারি স্ট্যান্ডার্ড।
Na2CO3 সেটাকে বলা হয় কি প্রাইমারি স্ট্যান্ডার্ড, যে সকল সি প্রাইমারি স্ট্যান্ডার্ড, তাহলে এরা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড, আর সি ব্যতীত যারা থাকে তারা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। আর প্রমাণ দ্রবণ, যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে বলা হয় প্রমাণ দ্রবণ। ঘনমাত্রা যেমন আমি একটু আগে লিখলাম যে মোলার দ্রবণ, 1 লিটার দ্রাবকে যদি আমরা 1 মোল দ্রব দ্রবীভূত করি তাহলে যে দ্রবণ তৈরি হয় সেটাকে বলা হয় প্রমাণ দ্রবণ। 1 লিটার দ্রাবকে 1 মোল দ্রব তাকে বলা হয় প্রমাণ দ্রবণ, বা 1 মোলার সলিউশন যেটা মোলার দ্রবণ। 1 লিটার দ্রাবকে 1 মোল দ্রব থাকলে যে দ্রবণ পাওয়া যায়, 1 লিটার দ্রাবকে 1 মোল দ্রব যোগ করলে যে দ্রবণ উৎপন্ন হয় তাকে বলা হয় মোলার দ্রবণ। আর মোলার দ্রবণ হচ্ছে একটা প্রমাণ দ্রবণ। আমরা জানি মূলটা কি বলা হয়, যে কোনো যৌগের আণবিক ভরকে যদি আমরা গ্রামে ডাইভার্ট করে দিই তখন সেটাকে বলা হয় মূল। যদি আমি সালফিউরিক অ্যাসিড তার আণবিক ভর হচ্ছে 98, তাকে আমি গ্রামে যখন প্রকাশ করলাম তখন সেটা হয়ে যায় 1 মোল। তাহলে আমরা ডিজিটাল ব্যালেন্স দিয়ে আমরা যে কোনো যৌগের 1 মোল পরিমাপ করতে পারি এবং আমরা 1 লিটার নিতে পারি। যদি আমরা 1 লিটার দ্রাবকে 1 মোল দ্রব আমরা 1 লিটার দ্রাবকে 1 মোল দ্রব যোগ করে নিই, এটা যে কোনো যৌগের 1 মোল, যে কোনো যৌগের 1 মোল যদি 1 লিটার দ্রাবকে আমরা যোগ করি তাহলে যে দ্রবণ তৈরি হবে সেটাকে বলা হয় মোলার দ্রবণ। তাহলে মোলার দ্রবণ অবশ্যই কি প্রমাণ দ্রবণ। আর প্রমাণ দ্রবণের জন্য শর্ত হচ্ছে 2টা। প্রমাণ দ্রবণ জানার জন্য অবশ্যই তোমাকে মোল সংখ্যা এবং আয়তন, এই 2টা মান অবশ্যই জানা থাকতে হবে। যেহেতু মোলার দ্রবণের ক্ষেত্রে মোল সংখ্যা এবং আয়তন আমাদের উভয়টাই জানা থাকে, এই কারণে আমরা বলতে পারি মোলার দ্রবণ হচ্ছে একটি প্রমাণ দ্রবণ। এখন আমি তোমাদেরকে পড়াবো ডেসিমোলার দ্রবণ। তো শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো কমেন্টস থাকে তোমরা অবশ্যই এখন দ্রুত জানাতে পারো যে এই চ্যাপ্টার ভিত্তিক তোমাদের কোন টপিকটা সমস্যা হচ্ছে, তা তোমরা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে, আমি এগুলো অবশ্যই সমাধানের চেষ্টা করব। তো আমি দেখে নিচ্ছি তোমাদের যদি কোনো কমেন্টস থাকে তা আমি অবশ্যই এখন উত্তর দিব। তো তোমাদের কমেন্টসগুলি দেখে আমি আবার ক্লাসে আসতেছি। ধন্যবাদ। তোমরা অবশ্যই এই ক্লাসটা পরবর্তী তোমরা দেখে নিবে, তা না হলে কিন্তু তোমরা এই চ্যাপ্টার ভিত্তিক আনসার করতে পারবে না। তাহলে আমি এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি, কি সিদ্ধান্ত, যে 1 লিটারকে আমরা বলতে পারি 1 লিটার বা 1000 মিলিলিটার, বা বলতে পারি 1000 ঘন সেন্টিমিটার, বা বলতে পারি 1 dm কিউব, বা বলতে পারি 1000 সিসি দ্রাবকে 1 মোল দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা হবে 1 মোলার। তাহলে আমাদের দ্রাবকের পার্টগুলো আমরা একটু জেনে নিই, কি কি দ্রাবক হতে পারে। 1 লিটার হতে পারে, 1000 মিলিলিটার হতে পারে, 1000 ঘন সেন্টিমিটার হতে পারে, 1 ডিএম কিউব হতে পারে, 1000 সিসি হতে পারে। অর্থাৎ যদি এই দ্রাবকের মধ্যে আমরা দ্রব কি যোগ করতে পারি, 1 মোল দ্রব যোগ করি, তাহলে দ্রবণ হবে কত, 1 মোলার। এটা কিন্তু আমাদের একটা স্ট্যান্ডার্ড সলিউশন। আমরা কিন্তু এই নিয়ম ফলো করে আমরা যে কোনো যৌগের একটা দ্রবণ তৈরি করতে পারবো। যদি আমি বলি যে 250 মিলিলিটার, এখন আমি একটা অঙ্ক করে দিচ্ছি তোমাদের, এই অঙ্কটা করে আমাদের ক্লাস আজকে ইনশাআল্লাহ শেষ হবে। আমি বললাম যে 250 মিলিলিটার 1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করো। দ্রবণ তৈরি, তাহলে দ্রবণ তৈরি আমরা কিভাবে করব, 250 ml 0.1 মোলার। তাহলে আমরা প্রথমেই তার আণবিক ভর নির্ণয় করে নিব, তা হচ্ছে 106 গ্রাম, বা এটাকে বলা হয় 1 মোল। তাহলে আমরা এখানে বলতে পারি যে 1000 মিলিলিটার 1 মোলার দ্রবণের জন্য, এটা আমাদের জানা, সোডিয়াম কার্বনেট প্রয়োজন হচ্ছে 106 গ্রাম। এটা আমাদের জানি যে এত মিলিলিটারে 1 মোল, ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। অতএব 1 মিলিলিটার 1 মোলার দ্রবণের জন্য সোডিয়াম কার্বনেট প্রয়োজন হবে 106/1000 গ্রাম। এবং কাঙ্ক্ষিত আমাদের যে প্রয়োজন সেটা হচ্ছে 250 ml 0.1 মোলার দ্রবণের জন্য সোডিয়াম কার্বনেট প্রয়োজন 106 × 250 × 0.1/1000, বা এই যে যা আসে এত গ্রাম এত আনসার।
অর্থাৎ যদি আমরা 250 মিলিলিটারের মধ্যে এত পরিমাণ গ্রাম নিই তাহলে দ্রবণের ঘনমাত্রা হবে 0.1 মোলার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখে নাও যে এই যে আমি দ্রবণটা তৈরি করলাম, সেক্ষেত্রে কিন্তু এই লাইনটা আমাদের খুবই জরুরি। 1000 মিলিলিটার 1 মোলার, যেহেতু অঙ্কের মধ্যে আমাদের 250 মিলিলিটার আছে, এই কারণে আমরা প্রমাণ যে মানটা 1000 মিলিলিটার নিলাম, 1 মোলারের জন্য দরকার আছে 6 গ্রাম। এটা আমরা সবাই জানি, যে কোনো যোগের ক্ষেত্রে আমরা লিখতে পারি এত এত, শুধু ওই যোগের আণবিক ভর এখানে আমরা বসিয়ে দিব, তারপর একে কত এবং কাঙ্ক্ষিত যে আমাদের দরকার সেটা আমরা নির্ণয় করে এভাবে আমরা যে কোনো প্রমাণ দ্রবণ তৈরি করতে পারবো। তা আশা করি তোমরা সবাই এই ক্লাসটা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে তোমাদের এই ক্লাসের ভিত্তিতে আমি আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করে ক্লাস ইনশাআল্লাহ শেষ করে দেব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার ক্লাস আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।